আমার থাইরয়েডটা না আবার বেড়ে গেছে, আমি কি ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দেব? এরকম প্রশ্নের মুখোমুখি আমাদের প্র্যাকটিস জীবনে প্রায়ই হতে হয়। এই যে থাইরয়েড বেড়ে যাওয়া, এটা আসলে কি? আসলে রোগটার নাম হাইপোথাইরয়েডিজম। হাইপো কথার অর্থ হলো কম। এই রোগটিতে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসরণের পরিমাণ কমে যায়। তা যদি কমেই যায় তাহলে বলে কেন লোকে, রাস্তাঘাটে, আমাদের চেম্বারে, যে আমাদের থাইরয়েড বেড়ে গেছে? আসলে ব্যাপারটা কি? খুব সহজ ভাষায় আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আমাদের গলায় অবস্থিত প্রজাপতির ডানার মতো দেখতে একটা ছোট্ট গ্রন্থি, যাকে আমরা থাইরয়েড গ্রন্থি বলি, এই গ্রন্থি থেকে কতটা পরিমাণ T3 এবং T4 হরমোন বেরোবে তা নির্ধারণ করে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। তাই রক্ত পরীক্ষা করলে যখন TSH এর মাত্রা বেড়ে যায়, তখন সাধারণ মানুষ বলে যে আমার থাইরয়েডটা বেড়ে গেছে। আমি আগেই বলেছি যে থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের গলার সামনের দিকে, আমাদের যে ট্র্যাকিয়া আছে বা শ্বাসনালী আছে, শ্বাসনালীর দুপাশে ছড়ানো থাকে। আপনারা ছবিতে দেখুন, ঠিক এরকম একটা গ্রন্থি আছে। যদি আমাদের শরীরে হরমোনের ভারসাম্যতা ঠিকঠাক বজায় থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ভারসাম্যহীনতা হয়ে যায় আমাদের হরমোনগুলো, তখন কিন্তু আমাদের শরীরে নানান রকমের জটিলতা দেখা দেয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই যে থাইরয়েড গ্রন্থিটা আমাদের গলার দুপাশে ছড়িয়ে আছে, এই দুপাশে ছড়ানো অংশ দুটোকে লোব বলা হয়। এই দুটো লোবের সংযোগকারী যে অংশ, একে বলা হয় ইসথমাস। সাধারণত হাত দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যেখানে কোনো গ্রন্থি আছে, কিন্তু যখন এটা আয়তনে বেড়ে যায় গ্রন্থিটা, তখন বোঝা যায় এবং দেখাও যায়। এই থাইরয়েড গ্রন্থি থেকে আয়োডিন যুক্ত দুটো হরমোন বের হয়। হরমোন দুটোর নাম যথাক্রমে T3 এবং T4। T3 কে আমরা বলি ট্রাই আয়োডোথাইরোনিন এবং T4 কে বলি টেট্রা আয়োডোথাইরোনিন। T3 তে 3টে আয়োডিনের পরমাণু থাকে এবং T4 এ 4টে আয়োডিনের পরমাণু থাকে। এই হরমোন দুটো আমাদের শরীরের নানা বিপাকীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে, তাদের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়াকলাপগুলোকে পরিমাপ করে। এর ফলে আমাদের শরীরে এবং মনের ভিতরে শক্তির যোগান দেয়। এই হরমোন দুটোর মধ্যে T3 পরিমাণ খুব কম কিন্তু ক্ষমতা বেশি, আবার T4 এর পরিমাণ খুব বেশি কিন্তু ক্ষমতা তুলনামূলক T3 থেকে কম। এই থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্ল্যান্ডের সামনের অংশ থেকে বের হওয়া TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাই পিটুইটারির যদি কোনো রোগ হয় তাহলে TSH কমা বাড়া করবে, আর TSH কমা বাড়া করলে থাইরয়েড গ্ল্যান্ডের কাজের হারও কিন্তু কমা বাড়া করবে। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, এই T3 এবং T4 ছাড়াও আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে আরেকটি তৃতীয় হরমোন উৎপাদিত হয় বা তৈরি হয়, যাকে বলা হয় ক্যালসিটোনিন, যা প্রধানত হাড়ের বিপাকে বা ক্যালসিয়ামের বিপাকে সাহায্য করে। বন্ধুরা, আপনারা কি জানেন যে এই থাইরয়েড গ্রন্থিকে T3 এবং T4 হরমোন নিঃসরণ করতে প্রভাবিত করে কে বা কোন সিস্টেম? এটা হলো হাইপোথ্যালামিক পিটুইটারি থাইরয়েড অর্থাৎ HPT নামক একটা নেটওয়ার্ক, যা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি ছবিতে দেখুন, আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন নামে অর্থাৎ TRH হরমোন নামে এক ধরনের হরমোন বের হয় এবং এটি হাইপোথ্যালামাসের ঠিক নিচে অবস্থিত পিটুইটারি গ্রন্থিকে থাইরয়েড উত্তেজক TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ করতে উদ্দীপিত করে। TSH তখন নিরুপায় হয়ে, এক প্রকার নিরুপায়ই বলা যায়, কারণ আমাদের এই যে পুরো সিস্টেম, আমাদের শরীর যে চলছে পুরোপুরি কিন্তু এই হেড অফিস থেকে চলছে, তাই হেড অফিসের কথা সবাইকে শুনতে হয়। তো যাই হোক, তখন TSH কি করে, আমাদের গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থিকে বাধ্য করে T3 এবং T4 এই দুটো হরমোনকে নিঃসৃত করতে। এই যে টোটাল প্রক্রিয়াটা চলছে, এটা একটা সিস্টেম মেনে চলছে এবং এই প্রক্রিয়াটা চলছে বলে, এই সিস্টেমটা চলছে বলেই কিন্তু আমাদের শরীরে হরমোনের একটা ভারসাম্য বজায় আছে। তাই আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য এই হরমোনগুলোর প্রয়োজনীয়তা কতটুকু
আশা করি সেটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এখন বন্ধুরা, থাইরয়েডের ভারসাম্য যদি হারিয়ে যায় বা এই হরমোনের ভারসাম্য যদি হারিয়ে যায়, তখন কি কি ঘটনা ঘটে আসুন দেখে নিচ্ছি। থাইরয়েড গ্রন্থি থেকে T3 এবং T4 হরমোনের নিঃসরণ যদি কমে যায়, তখন আমাদের মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরণ হচ্ছে যে হরমোনটা TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এ তখন অধিক সক্রিয় হয়ে ওঠে। বেশি বেশি করে হরমোন আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডে পাঠাতে শুরু করে। ঠিক সেরকম যখন এখানে টান পড়ে, হরমোনের অভাব হয়, তখন আমাদের মস্তিষ্কের পিটুইটারি থেকে নিঃসৃত TSH বেশি বেশি করে এখানে হরমোন পাঠায়। তখন কিন্তু এই ভারসাম্যটা নষ্ট হয়। এটাই হচ্ছে থাইরয়েড বেড়ে যাওয়া বা হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড বেড়ে যাওয়া মানে TSH বেড়ে যাওয়া। আবার কোনো কারণে যদি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত T3 এবং T4 এর হরমোনের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে যে TSH বেরোচ্ছিল সে তখন কম সক্রিয় হয়ে যায়, অর্থাৎ তার আর বেশি বেশি হরমোন সিক্রেশনের দরকার পড়ে না। অর্থাৎ রক্ত পরীক্ষা করলে রক্তের মধ্যে TSH এর মাত্রা কমে যায়, তখন আমরা তাকে বলবো হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড রোগটি যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে হতে পারে, নারী পুরুষ সকলের ক্ষেত্রে হতে পারে, শিশু থেকে বৃদ্ধ সকলেরই হতে পারে। তবে সাধারণত মহিলারাই এই রোগে বেশি আক্রান্ত হন। যদি একটা আনুপাতিক হিসেব করা যায়, দেখা যাবে 6 জন মহিলা আক্রান্ত হলে 1 জন পুরুষ আক্রান্ত হয়, অর্থাৎ অনুপাতটা সেক্ষেত্রে হয় 6:1। হাইপোথাইরয়েডিজম মূলত দু ধরনের হয়। নাম্বার 1 হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের নিজের সমস্যা বা নিজের রোগের কারণে হতে পারে, এটাকে আমরা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বলবো। আবার সমস্যাটা বা অসুখটা যদি পিটুইটারি গ্ল্যান্ডে হয়, তখন তাকে আমরা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বলবো। সমস্যা যখন থাইরয়েড গ্ল্যান্ডের, তখন থাইরয়েড গ্রন্থি থেকে খুব স্বাভাবিকভাবেই T3 এবং T4 হরমোনের নিঃসরণের পরিমাণ কমে যায়। তখন পিটুইটারি গ্রন্থি চেষ্টা করে থাইরয়েড গ্রন্থিকে বেশি কাজ করানোর জন্য, তাই পিটুইটারি থেকে বেশি পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বের হয়, তখন রক্তে TSH এর পরিমাণ বেড়ে যায়। নাম্বার 2, সমস্যা যখন হয় পিটুইটারি গ্রন্থির, তখন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন যে TSH বের হয় তার পরিমাণ কমে যাবে। যেহেতু আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে TSH এবং তার পরিমাণ কমে গেল, এই জন্য থাইরয়েড গ্ল্যান্ড কম হরমোন নিঃসরণ করে। এই রকম পরিস্থিতিকে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বলা হয়। আপনারা অনেকেই পিউবার্টি গয়টারের কথা শুনে থাকবেন। বয়স সন্ধিকালে বা অ্যাডোলিসেন্সের সময়কালে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড আকারে বেড়ে যায়, অনেকের ক্ষেত্রে হয়। এটা মেনলি আয়োডিনের অভাবে হয়, একেই পিউবার্টি গয়টার বলা হয়। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বেশ কিছু খাবার আমরা খেতে মানা করি, যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলো। এতে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা থাইরয়েড গ্ল্যান্ডের স্বাভাবিক কাজকর্মকে বাধাপ্রাপ্ত করে। এদেরকে বলে গয়েট্রোজেন। তবে এই সবজিগুলো স্বাভাবিক মাত্রায় খেলে থাইরয়েড গ্ল্যান্ডের কাজকর্মে অতটা প্রভাব পড়ে না। এটা একটা রোগ এবং এটা হাইপো এবং হাইপার যে কোনো থাইরয়েডিজমের ক্ষেত্রেই হতে পারে। হাইপোথাইরয়েডিজমের রোগীদের গয়টারের আকার বা আয়তন সেরকম বড় নাও হতে পারে। এই গয়টার মেনলি আয়োডিনের অভাবে হয়। পিটুইটারি গ্ল্যান্ডের অসুখের জন্য কিন্তু গয়টার হতে পারে, যেহেতু পিটুইটারি গ্ল্যান্ড আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। আমাদের গলায় অবস্থিত থাইরয়েড গ্ল্যান্ড আমাদের রক্ত থেকে আয়োডাইড সংগ্রহ করে এবং কোলয়েড ক্ষরণ করে, তারপর আয়োডাইড আয়োডিনে জারিত হয়। এখন এই থাইরয়েড গ্রন্থিতে যে হরমোনগুলো তৈরি হয় T3 এবং T4, এগুলো আয়োডিন ছাড়া তৈরি হতে পারে না। আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডের দৈনিক প্রায় 150 মাইক্রোগ্রাম আয়োডিন লাগে। এই পরিমাণ আয়োডিন আমাদের নলকূপের জল, শাকসবজি, ফলমূল, মাছ, বিশেষত সামুদ্রিক মাছ থেকেই কিন্তু আমাদের শরীর সংগ্রহ করে নেয়। কিন্তু পাহাড়ের মাটিতে যারা বাস করেন বা পাহাড়ি এলাকায় যারা বাস করেন, সেই পাহাড়ের মাটিতে কিন্তু আয়োডিন কম থাকে, কারণ পাহাড় সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত এবং অনেক উঁচুতে অবস্থিত। আর সেই পাহাড়ে হাজার হাজার বছর ধরে বৃষ্টি পড়ে সেই বৃষ্টিতে মাটি ধুয়ে পাহাড়ের মাটি থেকে আয়োডিনের মাত্রা কমে যায়। তাই পাহাড়ের মানুষরাই আয়োডিনের অভাবে এই থাইরয়েড রোগে বেশি ভোগে। ভৌগোলিকভাবে এই পরিবেশকে গয়টার বেল্ট বলা হয়।
এই কথা মাথায় রেখেই ভিন্ন দেশের সরকার আমাদের খাদ্য লবণের সাথে আয়োডিন যুক্ত করার প্রকল্প হাতে নেয়। কিন্তু যারা পাহাড়ের মাটিতে বাস করে না, যারা সমতল ভূমিতে বাস করে, অর্থাৎ আমি বলতে চাইছি সকলকেই আয়োডিনযুক্ত লবণ খাওয়ানো যুক্তিসম্মত কিনা এটা ভেবে দেখা দরকার। এছাড়াও থাইরয়েড গ্রন্থিতে আরো কয়েকটি সমস্যা দেখা দিতে পারে, যেমন হাশিমোটো রোগ। এটি একটি অটো ইমিউন রোগ বা ডিজিজ বা অবস্থা যা থাইরয়েড গ্রন্থিতে প্রদাহের বা ইনফ্ল্যামেশনের সৃষ্টি করে এবং এটি হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে সাধারণ একটা কারণ। এই রোগের ক্ষেত্রে গলগণ্ড হতেও পারে এবং থাইরোটক্সিকোসিসও হতে পারে। থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার কদাচিৎ হয়, কখনো সখনো হয়। সব ক্ষেত্রে কিন্তু থাইরয়েড হলেই ক্যান্সার হবে এমনটা নয়। ধূমপান বা মদ্যপান থাইরয়েড রোগে একেবারেই করা উচিত না, তাহলে ক্যান্সারের প্রবণতা কিন্তু বাড়তে পারে। ক্যান্সার হলে তার চিকিৎসা রেডিওথেরাপি এবং হরমোন চিকিৎসার মাধ্যমে করা হয় এবং সেটা নিরাময়যোগ্য যদি সেটা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে। সব ক্যান্সারের ক্ষেত্রেই এই কথাটা সত্য। গলগণ্ড থাইরয়েডেক্টমি করা হয়, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের আংশিক বা সম্পূর্ণ কেটে বাদ দেওয়া হয়। যদি আংশিক কেটে বাদ দেওয়া হয় তাহলে সেই রোগীকে আজীবন ক্যালসিয়াম ওষুধ খেতে হবে এবং যদি সম্পূর্ণ থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দেওয়া হয় তাহলে সেই রোগীকে আজীবন থাইরক্সিন হরমোন বা থাইরক্সিন ওষুধ খেয়ে যেতে হবে। থাইরয়েড নডিউল বা থাইরয়েড গয়টার 14% ক্ষেত্রে দেখা যেতে পারে। আর জন্মগত থাইরয়েড রোগ এটা একটা বিরল রোগ, যেখানে শিশু আংশিকভাবে বা সম্পূর্ণভাবে ত্রুটিপূর্ণ থাইরয়েড গ্রন্থি নিয়ে জন্মগ্রহণ করে বা একেবারেই থাইরয়েড গ্রন্থি থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই অজানা কারণে থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকভাবে বিকশিত হয় না মায়ের গর্ভে। এটি বংশগত হতে পারে, আবার নাও হতে পারে। তবে জন্মের সময় এসব শিশুরা স্বাভাবিকের মতোই দেখায়। আপনি দেখে বুঝতে পারবেন না যে শিশুটার গলায় থাইরয়েড গ্রন্থি আছে কি নেই। মানুষের মস্তিষ্কের এবং বুদ্ধির সব থেকে বেশি বৃদ্ধি হয় 2 থেকে 8 বছর বয়সের মধ্যে। এই সময় থাইরয়েড হরমোনের অভাব হলে বাচ্চার বা শিশুদের বুদ্ধির বিকাশ বা বৃদ্ধির বিকাশ কম হয় এবং বাচ্চারা বামন আকৃতির বা বেটে আকৃতির হয়ে যায়। বৃদ্ধি কম এবং বামন আকারের একবার হয়ে গেলে আর চিকিৎসা করেও বাচ্চার বিশেষ উপকার হয় না। তাই গর্ভবতী মায়েদের হাইপোথাইরয়েডিজম থাকলে তার চিকিৎসা দ্রুত করতে হবে। এই বিশেষ ধরনের হাইপোথাইরয়েডিজমকে ক্রিটিনিজম বলা হয়। আক্রান্ত শিশু যদি বেঁচে থাকে সেই শিশুকে বা সেই শিশু রোগীকে ক্রেটিন বলা হয়। তাই জন্মের 3 দিনের মধ্যে রক্ত পরীক্ষা করে দেখে নিতে হয় যে শিশুর থাইরয়েড আছে কি নেই। স্ট্রেস বা উদ্বিগ্নতা এবং থাইরয়েড গ্রন্থির মধ্যে অদ্ভুত একটা যোগাযোগ আছে। আপনার অত্যধিক মানসিক চাপ থাইরয়েড গ্রন্থির হরমোন নিঃসরণকে প্রভাবিত করতে পারে, কারণ মস্তিষ্কে যদি চাপ পড়ে তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোনের নিঃসরণের পরিমাণ কিন্তু কমে যায়। ফলস্বরূপ থাইরয়েড গ্রন্থি কার্যকরীভাবে শরীরের বিভিন্ন বিপাকীয় ক্রিয়ায় অংশ নিতে পারে না বা বিপাক ক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে আরো বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়। স্ট্রেস বা দুশ্চিন্তা বাড়ার সাথে সাথে আমাদের শরীর কর্টিজল নামক স্ট্রেস হরমোন তৈরি করে এবং অতিরিক্ত পরিমাণে কর্টিজল থাইরক্সিনের উৎপাদনকে বাধার মুখে ফেলে দেয় এবং T3 হরমোনের রূপান্তরকে আরো প্রভাবিত করে, যার ফলে ওজন বৃদ্ধি পায়। মস্তিষ্ক ঠিকঠাক কাজ না করায় আপনার মনোনিবেশের সমস্যা হয় এবং বিষণ্ণতা দেখা দেয়। থাইরয়েড রোগের এই সমস্ত উপসর্গগুলো ছাড়া আরো কিছু উপসর্গ আছে, যেমন আপনি ঠান্ডা সহ্য করতে পারছেন না, আপনার গলার স্বর ভেঙে যাচ্ছে, আপনি অল্প পরিশ্রমেই ক্লান্ত বোধ করছেন, কথা আপনাকে আস্তে আস্তে বলতে হচ্ছে, আপনার গলগণ্ড হতে পারে, খাদ্যনালীর সমস্যা হয় এবং সেক্ষেত্রে পায়খানা শক্ত হয়ে যায় বা কোষ্ঠকাঠিন্য হয়, সবসময় বুকের মধ্যে জ্বালাভাব অনুভূত হয়, টক টক ঢেকুর ওঠে, অ্যাসিডিটি হয়, আপনার পেটে জল জমতে পারে, আপনার হৃৎপিণ্ড এবং শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে, আপনার হৃদস্পন্দনের গতি কমে যেতে পারে, রক্তচাপ প্রথম দিকে বেশি হলেও পরে আস্তে আস্তে কমতে থাকে, পেরিকার্ডিয়াম অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের যে আচ্ছাদন সেখানে জল জমতে পারে
এবং প্লুরা অর্থাৎ আমাদের ফুসফুসের আচ্ছাদন, সেখানেও জল জমতে পারে। আপনার রক্তাল্পতা হতে পারে বা অ্যানিমিয়া হতে পারে। নার্ভ এবং পেশির সমস্যা হতে পারে, বিশেষ করে কার্পাল টানেল সিনড্রোম, যেখানে টেন্ডনের শিথিলতা দেখা দেয়, পেশিতে কম্পন অনুভূত হয়। আপনার পেশি শক্ত ভাব হতে পারে, আপনি কানে কম শুনতে পারেন, আপনার মনোযোগের অভাব হতে পারে। চর্ম সংক্রান্ত সমস্যা হতে পারে, আপনার চামড়া খসখসে এবং মোটা হয়ে যেতে পারে, শুষ্ক চুল হতে পারে, পাতলা চুল হতে পারে, টাক পড়তে পারে। আপনার চামড়ায় সেতি বা ভিটিলিগো হতে পারে, আপনার ঠোঁট বেগুনি রঙের হয়ে যেতে পারে, মিক্সিডিমা হতে পারে। মিক্সিডিমা হলো হাইপোথাইরয়েডিজম রোগীদের শরীরের বিভিন্ন জায়গায় এক ধরনের শর্করা জমা হয়, যেটাকে মিউকোপলিস্যাকারাইড বলে। এই কারণে রোগের নাম মিক্সিডিমা। এই ফোলা ভাব দেখে মনে হয় শরীরে জল জমেছে, কিন্তু আঙুল দিয়ে চাপ দিলে সেই জায়গাটা দেবে যায় না, অর্থাৎ এটাকে নন পিটিং ইডেমা বলা হয়। যৌন সংক্রান্ত সমস্যাও আপনার হতে পারে, যেমন মেনোরেজিয়া। আপনার বন্ধ্যাত্ব হতে পারে, আপনার যৌন ক্ষমতা কমে যেতে পারে। চোখ সংক্রান্ত সমস্যা হতে পারে, আপনার চোখের চারপাশটা ফুলে যেতে পারে। বেশ কতগুলো পরীক্ষা আছে যেগুলোর মাধ্যমে আমরা থাইরয়েড আছে কি না, হাইপোথাইরয়েডিজম হয়েছে না হাইপার থাইরয়েডিজম হয়েছে, নাকি থাইরয়েডে টিউমার হয়েছে না ক্যান্সার হয়েছে, এই সমস্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যায়। রক্ত পরীক্ষা করে হাইপোথাইরয়েডিজম হয়েছে কিনা বোঝার জন্য দুরকম থাইরয়েড হরমোন T3 এবং T4 এবং TSH এর মাত্রা দেখা হয়। রক্তের মধ্য দিয়েই তো থাইরয়েড হরমোনগুলো বের হয়। যেহেতু এটা অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ এই থাইরয়েড গ্রন্থি কোনো নল নেই, ডিরেক্টলি রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। তাই রক্তে নিঃসৃত থাইরয়েড হরমোনের বেশিরভাগটাই 99% এক বিশেষ প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় থাকে, যাকে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন বলা হয় বা TBG বলা হয়। তাই সেই হরমোনটা কিন্তু বিপাক ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু যে ন্যূনতম পরিমাণ মুক্ত অবস্থায় থাকে সেটাই বিভিন্ন বিপাক ক্রিয়ায় কাজ করে। তাই মুক্ত অবস্থায় থাকা বা ফ্রি অবস্থায় থাকা ফ্রি T3 বা ফ্রি T4 অর্থাৎ FT3 এবং FT4 মাপা বেশি জরুরি। পিটুইটারি গ্রন্থির রোগ না থাকলে T3 T4 এবং TSH এর মাত্রা ব্যস্তানুপাতে থাকে, অর্থাৎ T3 T4 যদি কম পরিমাণে পাওয়া যায় রক্তের মধ্যে, তাহলে TSH এর পরিমাণ বেড়ে যায়, এবং উল্টোটা T3 T4 এর মাত্রা সামান্য পরিবর্তন হলে TSH এর মাত্রার আমূল পরিবর্তন হয় বা অনেক পরিবর্তন হয়। সিটি স্ক্যান করে থাইরয়েডের টিউমার হয়েছে কিনা বা অন্য কোনো রোগ হয়েছে কিনা দেখা হয়। রেডিও অ্যাক্টিভ আয়োডিন মুখে খাইয়ে এক বিশেষ পরীক্ষার মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থা জানা যায়। ক্যান্সার বা কার্সিনোমা সেল আছে কিনা জানার জন্য FNAC টেস্ট করতে হয়। FNAC অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন, বায়োপসি অ্যান্ড সাইটোলজি। এর মাধ্যমে থাইরয়েড গ্রন্থির কোষ কলার চরিত্রগুলো ধরা সম্ভব হয়। চিকিৎসার আগে অবশ্যই আমাদের লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে, যেমন আমাদের ওজন কমানোর জন্য অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। ভাজাভুজি, বেগুন ভাজা, পটল ভাজা, চপ, সিঙ্গারা, ঝালমুড়ি, চানাচুর, ফাস্ট ফুড এগুলো একেবারে বন্ধ করতে হবে। আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। যোগ ব্যায়াম করলে আপনার মনোনিবেশ ঠিক থাকবে, আপনার স্ট্রেস কমবে। লাইফস্টাইল চেঞ্জ যদি করতে পারেন অবশ্যই আপনার হাইপোথাইরয়েডিজম রোগ কন্ট্রোলে থাকবে। যেহেতু থাইরয়েড হরমোনের অভাব হলো এই রোগের মূল কারণ, তাই বাইরে থেকে থাইরয়েড হরমোনের যোগান দেওয়াই হলো এর চিকিৎসা। মূলত T4 বা থাইরক্সিন বড়ি হিসেবে বাজারে পাওয়া যায়, যেটা 6 মাইক্রোগ্রাম থেকে শুরু করে 150 মাইক্রোগ্রাম পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। প্রতিদিন সকালবেলা খালি পেটে এই ওষুধ খেতে হয় এবং এই ওষুধ খাওয়ার পর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কিছু খাওয়া যায় না। গর্ভকালীন সময়ে এই ওষুধ তো চলবেই এবং ওই সময়ে ওষুধের ডোজ বাড়াতে হতে পারে। ওষুধ কতটা পরিমাণে খেতে হবে বা ওষুধ কতদিন চলবে, এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করবেন আপনার চিকিৎসক, একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা অন্তঃক্ষরা গ্রন্থি বিশেষজ্ঞ ডাক্তারবাবু। আপনি নিজে কখনোই কিন্তু এই চিকিৎসা নিতে যাবেন না। রোগ কতটা নির্মূল হলো বা থাইরয়েড গ্রন্থির অবস্থা বুঝেই কিন্তু চিকিৎসক চিকিৎসা চালাবেন কিনা বন্ধ করবেন সেটা স্থির করবেন। থাইরয়েড গ্রন্থির যদি এমন অবস্থা হয় যে সে আর কখনোই তার স্বাভাবিক কাজকর্ম নিজে নিজে করতে পারবে না, তাহলে আপনাকে থাইরক্সিন ওষুধ আজীবন খেতে হতে পারে। এর পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব হাইপার থাইরয়েডিজম এবং থাইরোটক্সিকোসিস নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আসে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।